ম্যাথটাতে দেখো কি বলছে, কোনো এক শহরে এক ব্যক্তি তার গাড়ির টায়ারের চাপ পরিমাপ করে দেখলো 2.5 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা কিন্তু গাড়ির টায়ারের চাপ না। যদি বলে পরিমাপ করে দেখলো, মেপে দেখলো, এগুলো আসলে নিট চাপ, এগুলো আসলে নিট চাপ। ওইখানে বায়ুর তাপমাত্রা ছিল 27°C ও চাপ 10⁵ প্যাসকেল। এখানে বায়ুমণ্ডলের চাপ উপেক্ষা করা যাবে না, কারণ এখানে বলছে পরিমাপ করে দেখলো 2.5 ইন্টু 10⁵। এটা হলো নিট চাপ। কার কার মধ্যে? টায়ারের চাপ আর বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে। বুঝলাম? এরকম ধরো এই চাকাটা, এই চাকার উপরে বায়ুমণ্ডলীয় চাপ ছিল 10⁵। বায়ুমণ্ডলীয় চাপ বাইরে থেকে টায়ারের উপরে চাপ প্রয়োগ করবে, এইটা, সেটা হলো পি অফ এটিএম, সেটার মান 10⁵। আচ্ছা, এই টায়ারের মধ্যে, এই টায়ারের মধ্যে গ্যাস আছে। এই সেই গ্যাস, এই গ্যাসগুলা টায়ারের পৃষ্ঠে গিয়ে একটা চাপ প্রয়োগ করবে না, তাই না? এই টায়ারের ভিতরে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলা টায়ারের পৃষ্ঠে গিয়ে চাপ প্রয়োগ করবে। তো সেটা হইলো ধরো P1, এটা হলো গ্যাসের চাপ টায়ারের মধ্যে যেটা, আর এটা হলো বায়ুমণ্ডলীয় চাপ। এই দুইটার নিট চাপটা হইলো 2.5 ইন্টু 10⁵। বুঝলাম? এখন দেখো P1 আর P অফ এটিএম এর মধ্যে কোনটা বড়? অবশ্যই P1টা বড়। কেন P1টা বড়? এই টায়ারটাকে যদি আমি ছিদ্র করে দেই, হাওয়া বাইরে থেকে ভিতরে যাবে নাকি বাইরে থেকে টায়ারের মধ্যে আসবে? অবশ্যই টায়ারের ভিতরে যেই গ্যাসগুলো ছিল সেগুলো বাইরে চলে যাবে, কারণ গ্যাসের টায়ারের ভিতরে গ্যাসের চাপটা বেশি, যার কারণে সে ছিদ্র পাওয়া মাত্রই বাইরে বের হয়ে যায়। কখনো টায়ারে ছিদ্র করলে বাইরে থেকে হাওয়া কখনোই টায়ারের মধ্যে যায় না, এটা হয় না। বুঝলাম? তাহলে এখানে P1টা বড়, P-ATM-টা P1 এর থেকে ছোট। তাহলে নিট মানটা এখানে কত হবে? 2.5 ইন্টু 10⁵। এই নিট মানটা এই দুইটার বিয়োগফল, P1 মাইনাস P অফ এটিএম। এখন বলো P অফ এটিএম এইটা মান কত? 10⁵ না? এই যে 10⁵। তো আমি এখান থেকে যদি P1 এর মানটা যদি আমি বের করে নিয়ে আসতে পারি, দেখ তাহলে মানটা কি আসবে? P1 2.5 ইন্টু 10⁵ মাইনাস P-ATM, এটা এই পাশে নিয়ে আসলে প্লাস P-ATM। P-ATM এর মানটা কত? 10 ইন্টু 10⁵। তাহলে 10⁵ এর সাথে 2.5 ইন্টু 10⁵ যোগ হলে 3.5 ইন্টু 10⁵ হবে। আচ্ছা, এইখানে তাপমাত্রাটা বলে দিছে, তাপমাত্রা T1 সেটা কত? 27°C। 27°C মানে 300 কেলভিন। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, তারপর সে অন্য শহরে গেল, এই চাকাটা নিয়েই সে অন্য শহরে গেছে। তো তারপর কি হয়েছে দেখো, সেখানে বায়ুর তাপমাত্রা 12°C আর চাপ 8.5 ইন্টু 10⁵ প্যাসকেল। এই চাকাটা নিয়ে যখন অন্য শহরে যায়, সেখানে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 12°C, আর বায়ুমণ্ডলীয় চাপটা হয়ে দাঁড়ায় 8.5 ইন্টু 10⁵।
3, তার মানে চাপটা কমছে। আগে ছিল 10⁵, সেটা কমে হয়ে গেছে 8.5 × 10⁵। আচ্ছা, এরপর কি বলছে, তখন তার গাড়ির টায়ারের চাপ পরিমাপ করে কত দেখবে। তার মানে কি বলছে, নিট চাপটা বের করতে বলছে। গ্যাসের টায়ারের ভিতরে গ্যাসের চাপ আর বাইরে থেকে বায়ুমণ্ডলীয় চাপ, এই দুইটার নিট মানটাই কি হবে, মেপে দেখা চাপটা, তাই না? মেপে দেখা চাপটা আমার বের করতে বলছে। তো দেখো, এই চাকাটা নিয়েই সে অন্য শহরে গেছে। আচ্ছা, বাইরে থেকে পি অফ এটিএম, বায়ুমণ্ডলীয় চাপ একটা কাজ করতেছে, সেটা কত, 8.5 × 10⁵। এখানে পি অফ এটিএম সেটা হলো 8.5 × 10⁵। এখানে কি কাজ করতে, তাহলে পি অফ এটিএম এই দিকটাতে, আর বাইরের দিকে গ্যাসের অণুগুলার একটা চাপ কাজ করবে। এদিকে আছে পি অফ 2। তো এইখানে নিট যে চাপটা পাবো সেটাই বের করতে বলছে, সেটা কিন্তু এখানে দেয়া নাই। তাহলে ধরি আমি নিট যে চাপটা সেটা পাবো এক্স প্যাসকেল, ধরো আমি সেটা পাবো এক্স প্যাসকেল। এক্স এর মানটা কি হবে, দুইটা নিট না, তার মানে P2 থেকে পি অফ এটিএমটা বিয়োগ যাবে, P2 মাইনাস পি অফ এটিএম। এখান থেকে দেখো P2 যদি নিয়ে আসো কি লেখা যাবে, x প্লাস পি অফ এটিএম। ওইখানটাতে পি অফ এটিএম বা বায়ুমণ্ডলীয় চাপের মানটা কত ছিল, 8.5 × 10⁵। 8.5 × 10⁵। আচ্ছা, ওইখানে তাপমাত্রা বলছে 12°C, ওইখানে তাপমাত্রা বলছে 12°C। এইখানে যে তাপমাত্রা T2 সেটা 12°C। যদি কেলভিনে নিয়ে কত দাঁড়াবে, 273 দিয়ে যোগ দিলে, 273 দিয়ে যোগ দাও, 12 প্লাস 273 কত আসে বলো, 582, 285 কেলভিন, রাইট? দেখো, এই যে আয়তনের টায়ারটা ছিল, ওই সেম আয়তনের টায়ারটাই কিন্তু এখানে নিয়ে গেছে। এখানে যদি নিয়ে যায় আয়তনের কিন্তু কোনো চেঞ্জ হবে না, আয়তনের চেঞ্জ হবে না, যে টায়ারটা ছিল সেই টায়ারটাই নিয়ে গেছে, তার মানে আয়তন সেম, মানে ভি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা চাপীয় সূত্র। চাপীয় সূত্র কোনটা, পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে এটাকে লেখা যাবে এইরকম, P1/T1 সমান P2/T2। P1 এর মানটা কত, 3.5 × 10⁵। 3.5 × 10⁵। T1 কত, 300 কেলভিন, 300 কেলভিন। P2 কত, x প্লাস 8.5 × 10⁵, x প্লাস 8.5 × 10⁵। আর T2 হলো 285 কেলভিন। তো এইখান থেকে পুরা ইকুয়েশনে x শুধু আননোন, ক্যালকুলেটর সলভ দিয়ে এক চুটকিতে ম্যাথটা করে ফেলা যায়। কেউ যদি চাও হাতে ক্যালকুলেশন করবা, ইওর চয়েস, ক্যালকুলেটর দিয়ে করলে সময়টা বাঁচবে। এই যা, এইখান থেকে যদি ক্যালকুলেটর সলভ দেই, এইখান থেকে x এর অ্যান্সার পাবা। এই এক্সটাই কি, এই এক্সটাই হইল
নিট চাপ, পি অফ এটিএম আর ভিতরে গ্যাসের চাপের নিট মানটা হইল এক্স। আমাকে কিন্তু সেটাই বের করতে বলছে, আমরা সেই এক্স এর মানটাই বের করে নিয়ে আসছি। এই ম্যাটার থেকে বলছে দেখো, অক্সিজেন ও হাইড্রোজেনের নমুনা ভর, আয়তন, চাপ সমান হলে তাদের তাপমাত্রার অনুপাত কত? ধরো এইখানে আমার কাছে অক্সিজেন রাখা আছে আর এইখানে হাইড্রোজেন রাখা আছে। এই দুইটার ভর, আয়তন, চাপ সমান। এইটার যে ভর, অক্সিজেনের ভর, অক্সিজেনের আয়তন, অক্সিজেনের চাপ, হাইড্রোজেনের আয়তন, হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের চাপ সব সমান। তো তাদের চরম বা তাদের তাপমাত্রার অনুপাতটা কত? দুইটা তাপমাত্রার অনুপাত কত? দেখো আমরা মূল সূত্র কি শিখছিলাম, সমন্বয়ের মূল সূত্র কি শিখছিলাম? P1 V1 ডিভাইডেড বাই N1 T1 সমান P2 V2 ডিভাইডেড বাই N2 T2। তো মূল সূত্রটা লিখো, P1 V1 ডিভাইডেড বাই N1 T1 সমান P2 V2 ডিভাইডেড বাই N2 T2। দেখো এইখানে আমার কিন্তু ভর বলছে, আয়তন চাপ থাক আছে ভালো, ভরও কিন্তু বলছে, এখানে কিন্তু ভর বলে নাই, এখানে ভর নাই। ভর কোত্থেকে পাবা? এন কে যদি তুমি লেখো এম ডিভাইডেড বাই বড় এম, মানে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে মূল সংখ্যা পাওয়া যায়। তো আমি যদি এন ডিভাইডেড বাই বড় এম লিখি, এখান থেকে কিন্তু ভরটা পাবো। আসো লিখি, P1 V1 ডিভাইড বাই T1, তাই না? N1 সমান কি লেখা যাবে? M1 ডিভাইডেড বাই বড় M2, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিছি। দেখো M2 টা কি নিচে ভাগ, তাহলে সেটা উপরে চলে যাবে। তাহলে দেখো M1 উপরে যাবে বড় M1 সমান P2 V2 T2। তাহলে এখানে কি লেখা যাবে? নিচে থাকবে ছোট M2, উপরে থাকবে আণবিক ভর বড় M2। বোঝা গেল? এখন কি বলছে? নমুনা ভর, আয়তন, চাপ। ভর, আয়তন, চাপ এগুলো সমান। এটার ভর m, এটার ভর m, দুইটা সমান যেহেতু তাহলে বাদ দিয়ে দেওয়া যায়। এরপর আয়তনও সমান, আয়তন সমান যদি বলে এই V1 এই V2 কেটে যায়। এদের চাপটাও সমান, চাপ যদি সমান হয় এই পাশে P1 এই পাশে P2 কেটে যায়। তাহলে দেখো এই এম কিন্তু কেটে যাবে না, এগুলো কিন্তু আণবিক ভর, এটা আণবিক ভর। ওকে, তাহলে কি থাকতেছে দেখো তো, M1 ডিভাইডেড বাই T1, ওকে থাকতেছে M2 ডিভাইডেড বাই T2। আমার কি লাগবে? দুইটার তাপমাত্রার অনুপাত। এটার তাপমাত্রা যদি T1 হয়, এটার তাপমাত্রা যদি T2 হয়, এদের অনুপাত T1 = T2 এর মানটা। তাহলে এখন দেখো T1 = T2 আমরা বের করব। আচ্ছা একটা জিনিস দেখো, এই T2টাকে যদি এখানে পার করি, এই m কে এখানে নিয়ে আসি, কি দাঁড়াবে দেখো, T1 বাই T2 সমান M2 বাই M1। দেখো এইটাকে যদি আমি অনুপাতে নিয়ে আসি, সরি এটা তো T2 বাবা, এটা তো T2 T1। তো এইটাকে যদি আমি অনুপাতে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? T2 = T1, কিন্তু না, ওটা তো আমরা লাগবে T1 = T2। এখন কি করতে হবে? ব্যস্তকরণ করতে হবে। যদি ব্যস্তকরণ করি তাহলে কি লেখা যাবে? T1 ডিভাইডেড বাই T2 M1 বাই M2। বুঝলাম? তো এটাই আমরা এখানে লিখব, এটাই
এখানে লিখবো, এক লাইনে লিখবো। হ্যাঁ, বোঝানোর জন্য একটু ভেঙে লিখছি আর কি। কি লেখা যাবে বলো তো বাবা? T1 ডিভাইডেড বাই T2 সমান M1 ডিভাইডেড বাই M2। বুঝলাম? এখন T1 ডিভাইডেড বাই T2 M1 টা কার? অক্সিজেনের M1 সেটা কত? 32। আর M2 কার? হাইড্রোজেনের আণবিক ভর 2। তাহলে দেখো T1 is to T2 কত দাঁড়ায়? দেখো এটাকে যদি আমি একটু লিখি, নিচে 1 থাকবে, উপরে 16 থাকবে, তাহলে কি হবে বলো? 16:1। বুঝা গেল? এটাই হইল T1 is to T2। এই ম্যাটারটা কি বলছে দেখো, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 400 মিটার কিউব আয়তনের একটি পাত্রে 5 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে। রাখলে চাপ দেয় 8 × 10⁵ প্যাসকেল। ভালো কথা। তাহলে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 মিটার কিউব পাত্রে 10 মোল গ্যাস কি পরিমাণ চাপ দেবে? বুঝলাম? মানে ধরো আমার কাছে একটা পাত্র আছে, ওই পাত্রের মধ্যে 5 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে। সেটা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা হলো 400 মিটার কিউব। আচ্ছা, এখন আবার ওই পাত্রেই কি বলছে, এখন আবার আলাদা একটা পাত্রে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই সেম গ্যাসটাই 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 মিটার কিউব পাত্রে 100 মোল গ্যাস কি পরিমাণ চাপ দেবে? অক্সিজেন গ্যাসটাকেই অন্য একটা পাত্রে রাখা হয়েছে, যার আয়তন 200 মিটার কিউব, তাপমাত্রা বাড়ায় সেটা হচ্ছে 700। ঠিক আছে? এখন ওই পাত্রে সে কি পরিমাণ চাপ দিবে? তাহলে মূল সূত্রটা কি ছিল? P1 V1 ডিভাইডেড বাই N1 T1 সমান P2 V2 ডিভাইডেড বাই N2 T2। লিখে ফেলো। P1 V1 ডিভাইডেড বাই N1 T1 P2 V2 ডিভাইডেড বাই N2 T2। P1 টা হইল প্রথম পাত্রের ক্ষেত্রে, ধরো এই পাত্রের যে গ্যাসটা রাখা ছিল এটা 5 গ্রাম গ্যাস, সেটা কি? অক্সিজেন গ্যাস। 5 গ্রাম অক্সিজেন গ্যাস, এর আয়তন ছিল 400। এর আয়তন ছিল 400 B1। তাপমাত্রা ছিল 400, এটা T1 ছিল 400 ডিগ্রি সেলসিয়াস। সেটা কোথায় নিতে হবে? কেলভিনে। কেলভিনে নিলে 273 দিয়ে যোগ। বুঝলাম? 273 দিলে তাহলে 773 কেলভিন। বুঝা গেছে? আচ্ছা, 5 গ্রাম অক্সিজেন গ্যাস, আমার কি দরকার? মোল সংখ্যাটা দরকার, কিন্তু এখানে কিন্তু মোল সংখ্যা দেয়া নাই। তো গ্রাম দেয়া আছে, কত গ্রাম আছে? অক্সিজেন গ্যাসটা দেয়া আছে, মোল বের করা যাবে না? মোলটা কি হবে বলো তো? N1 সমান M ডিভাইডেড বাই বরন। কত গ্রাম আছে? 5 গ্রাম। অক্সিজেন আণবিক ভর কত? 32, এত মোল। বুঝলাম? এখন এই গ্যাসটাকেই অন্য একটা আয়তনে পাত্রে রাখা হয়েছে। শুরুতে আয়তনটি ছিল 400, পরে করা হয়েছে 200। এইটার যে আয়তন V2 সেটা হলো 200। এটার কিন্তু মোল সংখ্যা বলেই দিচ্ছে, দেখো বলেই দিচ্ছে 100 মোল। 100 মোল বলেই দিচ্ছে। আচ্ছা, চাপ কি বলছে? না, আমাকে চাপটাই বের করতে হবে, P2টাই বের করতে হবে। দেখো তো আর কিছু বলছে নাকি? তাপমাত্রাটা বলছে। তাপমাত্রা কত? 700 ডিগ্রি সেলসিয়াস।
এটা কেলভিনে নিলে 700 প্লাস 273 কত আসে? 973 কেলভিন। বুঝলাম? তাহলে এখন দেখো সব পেয়ে গেছি আমরা। P1 সেটা কত? P1 8 into 10 to the power 5, এই যে 8 into 10 to the power 5। B1 সেটা কত? 400। n পাইছি না? 5/32। T1 সেটা 773 সমান P2 সেটা কত? P2 সেটা বের করতে হবে। B2 সেটা 200। N2 কত? N2 বলে দিছে 100। T2 সেটা বের করতে হবে, সেটা 700 ডিগ্রি সেলসিয়াস ছিল, কেলভিন নিলে 973। এই পুরোটাই কিন্তু একটাই আননোন P2। ক্যালকুলেটরে সলভ দাও বা হাতে করো, P2 কিন্তু পেয়ে যাবা। বুঝলাম? এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাতে বলছে একটি পাহাড়ের উপর তাপমাত্রা ও চাপ যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস ও 70 প্যাসকেল। এটা পাহাড়ের চূড়ায়। পাদদেশে তাপমাত্রা ও চাপ যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস ও 80 প্যাসকেল। এটা কোথায়? পাহাড়ের নিচে, পাদদেশে। পাহাড়ের উপরে ও নিচে বায়ুর ঘনত্ব তুলনা করে। পাহাড়ের উপরের ঘনত্ব আর পাহাড়ের নিচের ঘনত্বের তুলনা বের করতে বলছে। আচ্ছা, এখানে তুলনা না বলে যদি অনুপাত বলি তাহলে সেটা সহজ হয়। অনুপাতটা লিখো। আচ্ছা, মূল সূত্রটা কি ছিল? P1 V1 ডিভাইডেড বাই N1 T1 সমান P2 V2 ডিভাইডেড বাই N2 T2। এটা না? লিখো P1 V1 ডিভাইডেড বাই N1 T1 সমান P2 V2 ডিভাইডেড বাই N2 T2। আচ্ছা, ধরো এইটা সেই পাহাড়। ধরে নাও এটা সেই পাহাড়। হ্যাঁ, এই পাহাড়ের উপরে যে গ্যাসটা আছে, নিচেও তো সেই গ্যাস নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, তাই না? তাহলে উপরে যেই মৌলের গ্যাস আছে নিচেও কি সেই মৌলের গ্যাসই না? বুঝো, উপরে যেই মৌলের গ্যাস নিচেও সেই মৌলেরই গ্যাস। তাহলে উপরের N1 নিচের N2 দুইটাই সমান। তার মানে কি বলতে পারবো? এই N1 N2 কেটে যাবে। তাহলে দেখো কি থাকে? P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। এই গ্যাসে পাহাড়ের চূড়ায় উপরে ঘনত্ব হইল ρ1, নিচের ঘনত্ব হইল ρ2। দেখো এই সমীকরণে কোথাও কিন্তু রো বলে কোনো কথা নাই। রো আছে? নাই, কিন্তু ভি আছে। রো সমান এম বাই ভি। তো ভি সমান কি লেখা যাবে? এম বাই রো। ভি সমান এম বাই রো। তাহলে লেখো P1 ভি সমান কি লেখা যাবে? এম বাই রো, M1 বাই রো 1, তাই না? দেখো ডিভাইডেড বাই T1। দেখো এই রো 1টা কি নিচে না? তাহলে লেখো, একেবারে লিখো। M1 ডিভাইডেড বাই নিচে রো 1। এইখানে কি হবে বলো তো? P2 M2 ডিভাইডেড বাই T2 রো 2। এখন দেখো উপরে যে গ্যাস নিয়ে কাজ করতেছি, নিচে সেম গ্যাস নিয়ে কাজ করতেছি।
উপরে যে পরিমাণ গ্যাস থাকবে ওই সেম পরিমাণ গ্যাস নিয়ে নিচে আমরা কাজ করব। তাহলে এই M1 M2 কেটে যাবে, তাহলে কি থাকবে বলো তো? P1 এই M1 M2 কেটে যাবে, তাহলে থাকবে P1 রো 1 সমান P2 সেটা কত T2 রো 2। এখন দেখো কি বলছে, একটি পাহাড়ের উপর তাপমাত্রা ও চাপ, পাহাড়ের উপরের তাপ সেটাকে বলো T1, এইখানে T1, এইখানটাতে T1 সেটা কত বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 কে 273 দিয়ে যোগ দিয়ে ফেলো তো, তাহলে 293 কেলভিন, তাই না? নিচে কত হয়েছে 35, নিচে T2টা 35, নিচে T2 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 35 প্লাস 273 দেখো কত আসে 8 7 5 12 আর 1 4 428 কেলভিন। এই নিচে তাপমাত্রা হচ্ছে 428 কেলভিন, উপরের চাপটা 70, উপরের P1টা 70 প্যাসকেল, নিচে P2টা হইল 80। তাহলে দেখো P1 এর মানটা কত বলো তো ভাইয়া? P1 কত 70 ডিভাইডেড বাই T1 সেটা 293 কেলভিন ইন্টু রো 1 সমান T2 কত 80, T2 35 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে নিয়েছি 428 ইন্টু রো 2। তাহলে এখান থেকে দেখো রো 1 বাই রো 2 বের করতে পারবা না? রো 1 রো 2টাই হইল এটার অনুপাত। বোঝা গেল?